জাতীয় সংসদে 2026-2027 অর্থ বছরের সম্ভাব্য বাজেট উপস্থাপন করা হয়েছে। বাজেট আসলেই সাধারণ মানুষের মনে প্রশ্ন থাকে আসলে কোন কোন পণ্যের দাম বাড়লো, কোন কোন পণ্যের দাম কমলো। আমরা সেই বিষয়টি জানতে চাই। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন প্রথম আলোর হেড অফ ডিপ নিউজ রাজীব আহমেদ। রাজীব আহমেদের কাছে জানবো। রাজীব আহমেদ, আপনাকে স্বাগতম। রাজীব আহমেদ, বাজেট ঘোষণা হলে সাধারণ মানুষের মনে প্রথমে একটা আগ্রহ থাকে আসলে বাজেটের পরে জিনিসপত্রের দাম কি বাড়বে, কোনটায় কমবে। তো আপনার কাছে প্রথমে জানতে চাই যে কোন কোন পণ্যের দাম বাড়বে আসলে বাজেটের পরে সম্ভাবনা রয়েছে। দেখেন, এটা বিএনপি সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট ঘোষণা করেছেন। আমরা কিন্তু ইতিমধ্যে বাজেটের বই পেয়ে গেছি এবং ওয়েবসাইটে বাজেটের বক্তৃতা আপলোড করা হয়েছে। সেখান থেকে আমরা দেখেছি যে কোন কোন পণ্যের দাম বাড়বে, কোন কোন পণ্যের দাম কমবে। শুরুতেই আপনাকে বলি যে সিগারেটের দাম প্রায় প্রতি বছর বাজেটেই বাড়ে, এবার বাজেটেও বাড়বে। সেটা প্রতি 10 টাকা সিগারেটের ক্ষেত্রে যে মূল্য স্তর সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই বাড়তি মূল্য স্তরের উপরে যখন আপনার আগের হারে শুল্কায়ন করা হবে তখন কিন্তু সিগারেটের দাম বেড়ে যাবে এবং অলরেডি বাজারে সিগারেটের দাম বেড়ে গেছে। তেল চালিত গাড়ি, জানেন যে এই সরকার হলো গিয়ে বৈদ্যুতিক গাড়ি ব্যাপকভাবে উৎসাহ দিয়েছে এবং ব্যাপকভাবে বৈদ্যুতিক গাড়ি শুল্ক কমানো হয়েছে। তার মানে আগামী দিনগুলোতে বৈদ্যুতিক গাড়ির দাম অনেকটাই কমে যেতে পারে। কিন্তু আপনার একই সঙ্গে সরকার হলো তেল চালিত যে গাড়ি, সেই তেল চালিত গাড়ির কিন্তু কর বাড়িয়ে দিয়েছে। তার মানে বৈদ্যুতিক গাড়ি এবং তেল চালিত গাড়ির দাম কিন্তু প্রায় সমান হয়ে যাবে। যদি সমান হয়ে যায় তখন ওই তেল চালিত গাড়ি মানুষ কম ব্যবহার করবে, কারণ হলো বৈদ্যুতিক গাড়ির রক্ষণাবেক্ষণ এবং চালানোর খরচ কিন্তু অনেক কম। বিদেশি কাজু বাদাম, এটা আমাদের দেশের কাজু বাদাম শিল্পকে বা কারখানা উৎপাদনকে উৎসাহ দেওয়ার জন্য বিদেশি কাজু বাদামের উপরে কর কিছুটা বাড়ানো হয়েছে, এই কারণে দাম বেড়ে যেতে পারে। বিদেশি পাঙাশ মাছের ফিলে, মানে মাছের টুকরা, সেই টুকরার দাম বাড়তে পারে, যদিও এটা খুব একটা সাধারণ মানুষের মধ্যে প্রচলিত নয়, সেজন্য সাধারণ মানুষের এটা আসলে চিন্তা নেই। এলপিজি গ্যাস সিলিন্ডার, যেটা শুধু সিলিন্ডারটা, কম্পোজিট সিলিন্ডার যেটা ইম্পোর্ট হয় বিদেশ থেকে আমদানি করে, সেটার দাম কিছুটা বাড়তে পারে। বিদেশি মধুর ক্ষেত্রে আপনার শুল্কায়ন মূল্য, মানে বন্দরে আসার পরে প্রতি কেজি মধুর যে মূল্য, যে মূল্যের উপরে ভিত্তি করে কর আরোপ করা হয়, সেই মূল্যটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। তার মানে কর কিছুটা বেড়ে যাবে, বেড়ে গেলে ওই মধুর দামও কিছুটা বেড়ে যেতে পারে। একইভাবে এই শুল্কায়ন মূল্য বাড়ানোর ফলে বিদেশি খাদ্য, বিদেশি লিপ লাইনার এবং লিপ জেল ইত্যাদির দাম বাড়তে পারে। মানে কি কসমেটিক্সের দাম বাড়ছে? কোনো কসমেটিক্সের দাম কিছুটা বাড়বে বিদেশি, আবার কোনোটা কমবে যেটা সেটা আমি পরে আসছি। আর একটা জিনিস বলে রাখি, যারা বাড়ি নির্মাণ করতে চান বা ফ্ল্যাট কিনতে চান তাদের জন্য কিন্তু একটা দুশ্চিন্তার বিষয় আছে। সেটা হলো বিদেশি টাইলস, স্যানিটারি ওয়্যার, বেসিন, বিদেশি ফোম, এগুলোর দাম বেড়ে যাবে। আবার একটা সুবিধা হলো যে এগুলো কিন্তু দেশে উৎপাদিত হয়, তো আপনি চাইলে দেশিটাও কিনতে পারেন, কিন্তু যারা হলো বিদেশিটা কিনতে চান তাদের জন্য একটু বাড়তি খরচ হবে। তার মানে কি এবারে বাজেটে দেশি পণ্যকে একটা উৎসাহ দেওয়া হচ্ছে? হ্যাঁ, এটা সব বাজেটেই মোটামুটি দেশি পণ্যকে উৎসাহ দেওয়া হয়, এবারও দেওয়া হয়েছে। আচ্ছা, তার আপনারা যদি জানতে চাই যে এখন দাম কমছে আসলে কোন কোন পণ্যের? কমার তালিকাটা কিন্তু বেশ বড় এবং এবার বিএনপি সরকারের প্রথম বাজেটে আমি দেখলাম যে দাম কমানোর ক্ষেত্রে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন আমি একটা বলি যে 60 ধরনের নিত্যপণ্য, চাল, ভোজ্য চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, বীজ ইত্যাদির উপরে যে উৎসে কর ছিল সেটা 5% ছিল, 2% ছিল এবং 1% ছিল। সব কয়টা কমিয়ে কিন্তু আপনার 0.5% করা হয়েছে। মানে এখানে একটা ছাড় পাবে ব্যবসায়ীরা, এখন তারা যদি দাম কমায়। অর্থমন্ত্রী এক্ষেত্রে যুক্তি হিসেবে বলেছেন যে বিগত বছরগুলোতে দ্রব্যমূল্যের নাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে নাবিশ্বাস উঠেছিল। আপনি জানেন যে মূল্যস্ফীতির হার সেই অনেক দিন ধরেই চড়া, 2022 সাল থেকে চড়া। তো মানুষের তো আসলে অবস্থা ভালো নয়। সেক্ষেত্রে অর্থমন্ত্রী বলছেন যে তার গণতান্ত্রিক প্রতিশ্রুতি অনুযায়ী তার সরকারের এটা তারা কমিয়েছেন। শিশু খাদ্য আমদানির যে উপকরণ, সেখানে কিন্তু আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে। শিশু খাদ্যের দাম কমতে পারে। আচ্ছা, জিরা, দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, ধনিয়া ইত্যাদির ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক শুল্ক ছিল 5%, সেটা কিন্তু এবার প্রত্যাহার করা হয়েছে সম্পূর্ণ। তার মানে এই মশলাগুলোর দাম কমতে পারে। খেজুরের দাম কমবে, এখানে 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে দেওয়া হয়েছে। আপনি জানেন যে সোনার গহনা যেটা, সেটা আপনার হলো গিয়ে সোনা সরবরাহ ক্ষেত্রে বৈধ পথে আনার জন্য এটা উৎসে করের হার 5% ছিল, সেটা কিন্তু কমায়া
কমিয়ে 0.5% করা হয়েছে। ভ্যাট ছিল আগে 5%, মানে 2.5 লাখ টাকা সোনার গহনা কিনতে আপনাকে 12,500 টাকা ভ্যাট দিতে হতো। ওইটা কিন্তু এখন ভরি ভর্তি 2,500 টাকা করা হয়েছে, মানে সুনির্দিষ্ট 2,500 টাকা করে দিতে হবে, দাম যতই হোক। সেক্ষেত্রে দামটা কিছুটা কমছে সোনার কম গহনার। কমছে। যেসব দোকান ভ্যাট দেয় তাদের কাছ থেকে আগে যদি আপনি যে 12,500 টাকা দিতে হতো, সেটা এখন 2,500 টাকা দিতে হবে। কিন্তু আপনি জানেন যে অনেক দোকানই আসলে ভ্যাট ঠিকভাবে দেয় না। তার মানে ভরি প্রতি প্রায় 10,000 টাকার মতো একটা চাপ কমে গেল বলা যায়। বৈদ্যুতিক গাড়ির কথা আমি বলছিলাম যে বৈদ্যুতিক গাড়িতে কিন্তু বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে। যেমন করভার 93% থেকে কমিয়ে একটু কম দামি গাড়ি যেগুলো, 25,000 মার্কিন ডলার দাম যেসব গাড়ির, সেগুলোর ক্ষেত্রে করভার 93% থেকে কমিয়ে 64% করা হয়েছে। তার মানে এখানে বড় ধরনের একটা ছাড় পাওয়া যাবে। এবং 50,000 টাকার মার্কিন ডলার মূল্যের যে গাড়ি, সেটা 80% নির্ধারণ করা হয়েছে। এইটাও মানে কিন্তু মানে একটু বেশি দামি গাড়ি, সেগুলোর দাম খুব একটু কম কমবে, কিন্তু যেটা একদম মধ্যবিত্তের গাড়ি সেটার দাম একটু বেশি কমবে। আবার কিছু হাইব্রিড ভেহিকেল যেটা বিদ্যুতেও চলে আবার তেলেও চলে, ওইটার ক্ষেত্রেও কিন্তু বড় ধরনের ছাড় দেওয়া হচ্ছে। আবার অগ্রিম কর, যেটা হলো বিআরটিএতে গাড়ি নিবন্ধনের সময় একটা অগ্রিম কর দিতে হয়, বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে কিন্তু একটা ছাড় দেওয়া হয়েছে সেখানে। মানে আপনি বৈদ্যুতিক গাড়িকে উৎসাহ দেওয়ার জন্য অনেক কিছু করা হয়েছে। এবং বাস ট্রাকের ক্ষেত্রেও কিন্তু বৈদ্যুতিক গাড়ির এটা একটা বিরাট ছাড় দেওয়া হয়েছে। ল্যাপটপ কম্পিউটার যেটা, সেখানেও কিন্তু একটা বড় ছাড় দেওয়া হয়েছে এবং আশা করা যায় যে আগামী দিনগুলোতে ল্যাপটপ কম্পিউটারের দাম অনেকটা কমবে। সেটা কম্পিউটার, প্রিন্টার, মনিটর ইত্যাদির ক্ষেত্রেও আপনার এই সুবিধাটা রয়েছে। এটা কি যন্ত্রাংশের ক্ষেত্রেও কমছে তাহলে? কম্পিউটার ক্ষেত্রে ওটা বলা হচ্ছে কম্পিউটার, মনিটর আমদানির ক্ষেত্রে সমুদয় আমদানি শুল্ক, এটা আসলে এসআরও দেখলে বোঝা যাবে যে আসলে পুরোটা কি হয়েছে, কিন্তু সার্বিকভাবে বলা যায় যে দামটা কমবে। কিডনি ডায়ালাইসিস সেবার ক্ষেত্রে আপনার একটা যন্ত্রাংশ আমদানিতে ভ্যাট কমিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী, আয়কর কমিয়েছেন, প্রত্যাহার করেছেন। তো উনি বাজেট বক্তৃতায় বলেছেন যে এর ফলে কিডনি রোগীর প্রতিবার ডায়ালিসিস সেবার ব্যয় প্রায় 800 টাকা পর্যন্ত কমবে। ওষুধের কাঁচামালের প্রতি বছরই ছাড় দেওয়া হয়, এবার একটু বড় করে ছাড় দেওয়া হয়েছে। এবং ক্যান্সারের ওষুধেও ছাড় দেওয়া হয়েছে। তো ওষুধ খরচটা, উৎপাদন কিন্তু খরচটা কিন্তু কমবে, এখন দাম কমানোর সুযোগ তৈরি হবে। বাদ্যযন্ত্র যেটা গিটার, পিয়ানো, ভায়োলিন ইত্যাদি এবং এগুলোর যন্ত্রাংশ আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক 5% ছিল, সেটা প্রত্যাহার করা হয়েছে। সিনেমাটোগ্রাফি মানে চলচ্চিত্র তৈরির জন্য যে ক্যামেরা লাগে এবং ক্যামেরার যন্ত্রাংশ, প্রজেক্টরের যন্ত্রাংশ, সেগুলো কিন্তু আমদানি শুল্ক 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে, যার ফলে এই ক্যামেরাগুলোর দাম এখন কমবে। আরেকটা হলো যে বিদেশ থেকে আমদানির ক্ষেত্রে কিছু মাংসের দাম বেশ কমানোর, মানে শুল্ক কমানো হয়েছে, কিন্তু সমস্যা হলো মাংস আমরা সরাসরি আমদানি করতে পারি না, সরকার যখন অনুমতি দেয় তখন আমদানি করা যায়। ফলে এটার আমদানির যখন সুযোগ দেওয়া হবে তখন এটা শুল্ক কর কমতে পারে, কিন্তু সুযোগ দেওয়া হবে কিনা সেটা কিন্তু আমরা বলতে পারছি না। আমি একটু আগে যে প্রসাধনের কথা বলছিলাম, লিপস্টিক, ফেস ওয়াশ ইত্যাদির প্রসাধনের ক্ষেত্রে আপনার শুল্কায়ন মূল্য যেটা, সেটা কিছুটা কমানো হয়েছে, ফলে এর উপরে কর কিছুটা কমতে পারে। সৌরবিদ্যুতের সরঞ্জামের দাম কমতে পারে। আপনার ওই যে খুচরা দোকানে যে পিওএস মেশিন ব্যবহার করে, পয়েন্ট অফ সেলস, যেটা দিয়ে আপনার রসিদ দেয়, ওইটার কিন্তু দাম কমবে। এরকম আরও নানা পণ্য সেবা রয়েছে, শিল্পের কাঁচামাল রয়েছে। সব মিলিয়ে বাজেটে আসলে ব্যবসায়ীদের বান্ধব একটা বাজেট কিনে বলা যায় কিনা? হ্যাঁ, আপনি বলতে পারেন ব্যবসায়ী বান্ধব বা ব্যবসায়ীদের জন্য ভালো বাজেট বলতে পারেন, এবং এর সুফল কিছু কিছু মানুষও পেতে পারে। কিন্তু একটা বিষয় হলো খুচরা ব্যবসায়ীদের জন্য কিন্তু আপনার আবার করারোপের আওতায় নিয়ে আসা হয়েছে। খুচরা দোকানগুলোকে প্রতি 1,000 টাকায় 2 টাকা কর দিতে হবে, মানে এটা হলো 0.2%। সেটা পরিমাণটা কম, কিন্তু এতদিন কিন্তু তারা করের আওতায় ছিলেন না। এটা করের আওতা বাড়ানোর জন্য যিনি ব্যবসা করবেন তিনি কর দিবেন, সেটার অংশ হিসেবে এটা করেছে। এটা আবার আপনার ব্যবসায়ীদেরকে তাদের যে বিন, টিআইএন এর মতো বিন, ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর, ওইটাও কিন্তু নানা ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। ফলে আপনি করের আওতার বাইরে থাকার সুযোগ কম, যেটা অর্থনীতিবিদরা বা বিশ্লেষকরা বলে আসছিলেন যে করের আওতা বাড়ানোর। এবার কিন্তু আমরা দেখছি যে আওতা বাড়ানোর একটা পদক্ষেপ আছে। হয়তো ব্যবসায়ীদেরই, খুচরা ব্যবসায়ীরা এতে সন্তুষ্ট হবেন না। কিন্তু আমি একটা শেষ প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে এই যে আমরা দেখলাম যে কম্পিউটার, ল্যাপটপের দাম কমছে, আবার ক্যামেরা বা ক্যামেরা জাতীয় সামগ্রীর
দামও কমার সম্ভাবনা রয়েছে। তাহলে এই যে দাম, এই জায়গাগুলোতে দাম কমানোর কারণে কি আসলে সৃজনশীল অর্থনীতিকে আসলে ত্বরান্বিত করা হচ্ছে কিনা, বা সেই দিকটা চাপ দেওয়া হচ্ছে কিনা? জি, সৃজনশীল অর্থনীতিকে সরকার প্রণোদনা দেওয়ার কথা বলেছিল। আমরা দেখছি যে বাজেটের সেই প্রণোদনাটা আছে। বাজেটটা এখনো আমরা বিশ্লেষণ করছি, অর্থমন্ত্রী বাজেট পড়ছেন। আমরা আসলে আর সামনে আরো বিস্তারিত বলতে পারবো যে সৃজনশীল অর্থনীতি নিয়ে আসলে আরো কি কি আছে। আচ্ছা। কিন্তু আমরা দেখলাম যে এক্ষেত্রে কিছু প্রণোদনা দেওয়া হয়েছে। সব মিলিয়ে মানে করের ক্ষেত্রে বাজেট অনেক ছাড় আছে, কিন্তু প্রশ্ন হলো যে আপনি এত ছাড় দিলেন, কিন্তু 9,38,000 কোটি টাকার বাজেট, এত টাকা কোত্থেকে আসবে, সেই প্রশ্নটাও কিন্তু সামনে আসবে। ধন্যবাদ রাজীব আহমেদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ ঝুনছিলাম এইবারের বাজেটের পরে কোন কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে। বাজেট নিয়ে আরও তথ্য জানতে আপনারা ভিজিট করুন প্রথম আলো.com আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।